আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে। তো আজকের ক্লাসে আমরা কাজ নিয়ে কথা বলবো যে কাজ কাকে বলে এবং ২ ধরনের শক্তি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। একদম ১ম এই আমরা দেখব যে কাজ কাকে বলে। কাজের যে সংজ্ঞাটা সেটা মূলত এরকম যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বল প্রয়োগের ফলে বস্তুর যে সরণ হয়, তার মানে এখানে ২ টা টার্ম আসতেছে আমাদের কাছে। একটা হচ্ছে প্রযুক্ত বল এবং বল প্রয়োগের ফলে যে সরণ। তার মানে এই যে সরণ হচ্ছে আরেকটা টার্ম। সেই বল ও সরণের গুণফলকে কাজ বলে। তার মানে তোমার কাছে ধরো একটা বস্তু ছিল এখানে। তুমি কি করছো? এটার উপর একটা বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করার কারণে সেটা তার জায়গা চেঞ্জ করবে। মানে এখানে আগে ছিল, তুমি যখন বল দেওয়া হয়ে গেছে তখন এটা এখানে শিফট হয়ে গেছে। তার মানে এই যে তার জায়গার চেঞ্জ হইল, এটা হচ্ছে তার সরণ। এই বল এবং এই বলের কারণে তার এতটুকু সরণ হইছে। এই ২ টা জিনিসের গুণফলকেই আমরা কাজ বলতেছি। ঠিক আছে? তাহলে কাজ W সমান Fs। তো এবার আমরা যদি একটু দেখি যে কাজের এককটা যদি আমরা একটু দেখি, আমরা তো জানি যে বলের যে একক সেটা হচ্ছে নিউটন এবং সরণের যে একক সেটা হচ্ছে মিটার। তো নিউটন মিটারকে বলতেছি আমরা কাজের একক। আর এই নিউটন মিটারকে আমরা একবারে লিখি, সেটা হচ্ছে জুল। তাহলে যদি বলে কাজের এসআই একক কি, আসলে জুল, বা আমরা বলতে পারি নিউটন মিটার। ওকে, আচ্ছা। এবার দেখো তো যে আমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছি এফ সমান এম এ বা এম জি, ঠিক না? তো এখান থেকে আমরা এই কাজের যে ফর্মুলাটা আছে ডব্লিউ সমান এফ এস, এই জায়গায় এফ এর পরিবর্তে এম এ লিখতে পারি এবং এম জি লেখা লেখা যায়। কারণ এ মানেই তো আমরা জানি জি, যখন এটা উপরে বা নিচের দিকে অভিকর্ষ বলের বিপরীতে বা অভিকর্ষ বলের দিকে কাজ করবে, তখন এর পরিবর্তে আমরা জিটাকে লিখতে পারি। এবং এস যেহেতু সরণ, উপর নিচের বেলায় আমরা ওটা সরণ না লিখে উচ্চতাটা লিখি, এই জন্য এটা এইচ। তাহলে বলা যায় কাজ মানে সবগুলাই, যে ডব্লিউ সমান এফ এস বা এম এ এস বা এম জি এইচ। তো এই আমাদের কাজের যে ফর্মুলা সেটা। এখন একটু চিন্তা করি, এই যে একটু আগে আমরা দেখলাম একটা বস্তুকে ডিরেক্টলি সামনাসামনি থেকে তুমি বল প্রদান করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছো, তখন ডব্লিউ সমান এফ এস। কিন্তু এরকম যদি হয় যে ধরো তোমার কাছে আর একটা বস্তু আছে এখানে, তো আমি এইভাবে বল প্রয়োগ না করে এর সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছি। মানে ধরো এই যে এরকম করে বল প্রদান করছি, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, থিটা। দেখো আমি তো এখন এইভাবে বল দেয়নি, আমি দিছি কিভাবে একটা অ্যাঙ্গেল তৈরি করে। তো এই যে অ্যাঙ্গেল তৈরি করে যখন আমরা বল দিব, তখন আমাদের কাজ যে যতটুকু হবে সেটার পরিমাণ হবে ডব্লিউ সমান এফ এস কস থিটা। এই কস থিটাটা কেন আসছে সেটা আমরা পরবর্তীতে জানবো, একেবারে এই চ্যাপ্টারটার শেষের টপিকে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো একেবারে শেষে। তো এখন আমরা মনে রাখবো, যখন থিটা কোণে বল প্রয়োগ করা হবে কোন একটা বস্তুর উপরে, তখন কাজের পরিমাণ হবে ডব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে আমরা এই প্রথম পার্টে কাজ কাকে বলে দেখলাম, কাজ সমান কি সেটা দেখছি, এবং কাজের এসআই একক কি, এবং কাজের সূত্রের যে মডিফিকেশন গুলা, কোনটার পরিবর্তে আমাদের কি কি থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। এবং যদি একটা নির্দিষ্ট কোণে কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি, তখন কাজের পরিমাণ কিভাবে নির্ণয় করব সেটা দেখছি। আচ্ছা, এবার আমরা দেখব কাজের প্রকার। দেখো যে কাজ, এটা ২ প্রকার। এখানে একটা বিষয় আমরা বলি যে কাজ কখনো ঋণাত্মক হতে পারে না। কারণ তুমি যদি খেয়াল করো যে আমি একটা বস্তুকে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছি, তাহলে এটার জন্য আমার অবশ্যই একটা কাজ করা লাগছে, ডব্লিউ সমান এফ এস। যদি এই বস্তুটার কোনো রকম সরণ না ঘটে, আমি বল দিছি বা বল দেই নাই, এই বস্তুর কোনো সরণ ঘটে নাই,
তখন আমার কাজের পরিমাণ কত হবে? অবশ্যই 0 জুল। কিন্তু ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই। মানে আমি উল্টা দিকে নিয়ে গেলে যে আমার কাজ করতে হবে না বা ঋণাত্মক কাজ হবে, বিষয়টা তো এরকম না, না? ঋণাত্মক শব্দটা কাজের জন্যে না। তাহলে এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে মূলত দিক বুঝানো হয়। যে কোনো একটা বলের বিপরীতে আমরা যদি কাজ করি তখন সেটাকে ঋণাত্মক কাজ বলি। যেমন আমরা জানি সবসময় অভিকর্ষ যে বলটা সেটা নিচের দিকে কাজ করে। তো এখন আমরা ধরো কোনো একটা বস্তুকে উপরের দিকে এভাবে টেনে, টেনে উঠাচ্ছি। তাহলে বলতে পারি না যে অভিকর্ষ বলের বিপরীতে এটা ঋণাত্মক কাজ। ঠিক আছে? তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি আমরা কোনো একটা বস্তুকে উপরের দিকে উঠাই, তখন সেটা ঋণাত্মক কাজ। এটা তাহলে ঋণাত্মক কাজ বলতে কি বোঝাচ্ছে? ডিরেকশন। যে, যে ফোর্সের বিপরীতে আমরা কাজ করতেছি মানে যে ফোর্সটা এখানে কাজ করতেছে তার উল্টা দিকে আমি এখানে বস্তুটাকে উপরের দিকে উঠাচ্ছি। এই অর্থে এটা ঋণাত্মক কাজ। আর ধনাত্মক কাজ হচ্ছে যখন আমরা কোনো একটা বস্তু নিচের দিকে নামাই বা আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকি, তখন এটা ধনাত্মক কাজ। কোন বলের সাপেক্ষে? অভিকর্ষ বলের সাপেক্ষে। ঠিক আছে? তাহলে এই যে সরণ এবং বলের যে ডিরেকশন, এই ২ টার ডিরেকশনের উপরে বা দিকের উপর ভিত্তি করে আমাদের মূলত কাজের প্রকারটা লেখা হয় ধনাত্মক এবং ঋণাত্মক কাজ। ওকে? তো তারপর আমরা দেখব যে শক্তি কি এবং শক্তির প্রকার। দেখো, এখানে যদি আমরা খেয়াল করি যে শক্তির যে সংজ্ঞাটা সেটা হচ্ছে এরকম উম যে কাজ করার সামর্থ্যকে মূলত শক্তি বলা হয়। এখন শক্তির এককও জুল। মূলত কাজ এবং শক্তি একই জিনিস। ঠিক আছে? যেমন তুমি যদি ধরো যে একটা বস্তুকে আস্তে, আস্তে তুমি উপরের দিকে নিয়ে যাবা। তার মানে কি? তুমি তোমার ভেতরে থাকা যে এনার্জি সেটা খরচ করে, করে বস্তুটাকে উপরে নিয়ে গেছো। তাহলে তোমার শক্তি লস হওয়ার মাধ্যমে মূলত ওই সমপরিমাণ কাজ তুমি করতে পারছো। ঠিক আছে? তার মানে একটা বস্তুকে উপরের দিকে নিয়ে গেলে আমি আমার শক্তি খরচ করি, বিনিময়ে কাজ করি। তাহলে বলা যায় না যে শক্তি এবং কাজ একই কথা? আচ্ছা, এবার দেখি আমরা যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর মধ্যে থাকা বিভব এবং গতিশক্তির মোট পরিমাণকে বলা হয় বস্তুর যান্ত্রিক শক্তি। তাহলে কোনো একটা বস্তুর মধ্যে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টিকে বলতেছি আমরা যান্ত্রিক শক্তি। এবার বিভব শক্তি কাকে বলে সেটা যদি আমরা দেখি, এই যে শক্তির যে সম্পর্ক বিভব শক্তি এবং গতিশক্তির মাঝখানে সমষ্টিটিকে আমরা যান্ত্রিক শক্তি বলতেছি। এটা নিয়ে অনেক ম্যাথ আমরা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিকটা। তো শুরু থেকে আমরা যদি মনোযোগ দেই তাহলে আশা করি ইনশাআল্লাহ কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। বিভব শক্তি বলতে কি বোঝায়? কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা অবস্থা পরিবর্তনের ফলে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। যেমন একটা বস্তু মাটিতে থাকবে এটাই তার স্বাভাবিক অবস্থা বা একটা টেবিলে তুমি রাখছো, এই টেবিলের তলের সাপেক্ষে বস্তুটা এখানে আছে এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। মাটিতে যখন থাকতেছে তখন মাটি হচ্ছে তার জন্য স্বাভাবিক অবস্থা। কিন্তু তুমি যদি এটাকে একটু উপরে উঠিয়ে তারপরে ছেড়ে ছেড়ে দাও তাহলে কি হবে? এটা নিচে চলে যাবে না? তার মানে এখানে একটা কাজ সম্পন্ন করার মতো তার মধ্যে এনার্জি তৈরি হবে। এই যে একটা বস্তু স্বাভাবিক অবস্থা থেকে তার অবস্থা পরিবর্তনের কারণে কাজ করার সামর্থ্য লাভ করলো, এটাই হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তির যে পরিমাণটা একটা বস্তুকে যদি m ভরের বস্তুটাকে আমি h পরিমাণ উপরে উঠাই তাহলে বিভব শক্তির পরিমাণ হবে EP = mgh। ইপিটাকে আমরা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির প্রতীক হিসেবে ইউজ করতেছি। আরেকটা যেমন এরকম যে আমাদের কাছে যখন ধনুক থাকে, ধনুকটা কিরকম হয় যে তুমি একটা তীর ছুড়বা তাহলে এই যে রশিটা এটাকে এইভাবে বাঁকানো হয়। বাঁকানোর মাধ্যমে মূলত আমরা একটা তীর ছুড়ি। এবার তুমি যদি চিন্তা করো যে এই অবস্থা থেকে মানে সোজা অবস্থা থেকে বাঁকানোর মাধ্যমে তুমি তার স্বাভাবিক অবস্থাটাকে চেঞ্জ করছো। চেঞ্জ করার কারণে সে কি করতে পারছে? তীরটাকে সামনের দিকে ধাক্কা দিতে পারছে। বা তীরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারছে, কাজ করতে পারছে। এইটাও হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে গতিশক্তি কি? ধরো আমাদের সামনে একটা বক্স আছে। তো এই দিক থেকে একটা গাড়ি যাচ্ছে ভি বেগে, এম ভরের একটা গাড়ি। এ কি করছে? বক্সটাকে হিট করছে। হিট করার কারণে বক্সটা অবশ্যই সামনে যাবে। তার মানে আমরা বলতে পারি যে এই যে গতিশীল একটা বস্তু ছিল বা গাড়ি ছিল,
সে অন্য আরেকটা বস্তুকে ধাক্কা দিয়ে অনেকটা পথ নিয়ে যেতে পারছে। অর্থাৎ অন্য একটা বস্তুর উপর সে কাজ করতে পারছে। তার মানে এই গাড়িটার মধ্যে কি ছিল? অবশ্যই গতিশক্তি ছিল বা একটা শক্তি ছিল। এই শক্তিটাকেই বলতেছি আমরা গতিশক্তি। তাহলে সংজ্ঞাটা এরকম হবে যে কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে তার গতিশক্তি বলে। আর গতিশক্তির যে পরিমাপটা সেটা হচ্ছে কি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে বস্তুটার ভর আর ভি হচ্ছে তোমার বস্তুটার বেগ। তো এইভাবে আমরা হচ্ছে গতিশক্তি নির্ণয় করতে পারি। আশা করি তোমরা হচ্ছে এই টপিকগুলো বুঝতে পারছো। তো আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের যে বাকি কনসেপ্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।